পাহাড়ে আদিবাসীদের সাথে তো আপনি প্রায় 1 বছর ছিলেন। হুম আদিবাসীদের যে মূল প্রধান নেতা এখন সন্তুল লারমা, ওনার সাথেও তো আপনার পরিচয় ছিল। হুম বলেছি এর আগে। হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। হুম, আদিবাসীদের আগে যিনি প্রধান নেতা ছিলেন, মানবেন্দ্র নারায়ণ লারমা, এম এল লারমা, ওনার সাথে কি আপনার পরিচয় ছিল? হ্যাঁ, আচ্ছা ওনার সঙ্গে আমার 1972 সালে প্রথম আচ্ছা, পরিচয় ওনার হয়। সম্পর্কে আপনি যদি কিছু বলেন। আসলে এম এল লারমা বা মানবেন্দ্র নারায়ণ লারমা, ওনার রাজনৈতিক উত্থান আরো আগে 60-এর দশকে হয়েছিল। তিনি কিন্তু আমাদের প্রজন্মের মানুষ, শুধু তাই না, আমার চেয়ে উনি বছর তিনেকের বড় ছিলেন বয়সে। তো 60-এর দশকে উনি একটা সময় জেলে ছিলেন। পাকিস্তান সরকারের রোষানলে পড়ে তাকে জেলে যেতে হয়েছিল। পার্বত্য চট্টগ্রামের আদিবাসী বা ওখানকার অধিবাসীদের দুঃখ কষ্টের কথা বলার জন্য, তাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য উনি লেখালেখি কিছু করেছিলেন, যে কারণে তাকে পাকিস্তান সরকার জেলে নিয়েছিল। তো সেই সময় আমার তার সঙ্গে দেখা হয় নাই। অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে আমি যখন গেছিলাম তখনও দেখা হয়নি। 60-এর দশকে আমার ওনার সঙ্গে দেখা হয় 72 সালে, আচ্ছা। পরিচয় হয়, দেখা হয়। তার ভাইয়ের সঙ্গে, ছোট ভাইয়ের সঙ্গে তো আমার বন্ধুত্ব ছাত্র জীবন থেকে ছিল। এবং পাহাড়ের অন্যান্য অধিবাসী যারা ছিলেন ঢাকায় লেখাপড়া করতে, যারা এসেছিলেন, তাদের অনেকের সঙ্গে আমার তো সম্পর্ক বা পরিচয় হয়েছিল। কিন্তু এম এল লারমার সঙ্গে আমার পরিচয় আগে হয়নি। 72 সালে তার সঙ্গে আমার দেখা হয়। তখন তিনি পার্বত্য চট্টগ্রামের একজন সংসদ সদস্য, নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। 1970 সালে যে নির্বাচনটা হয়, অল পাকিস্তান যে নির্বাচন হয়, সেখানেও তিনি পার্বত্য চট্টগ্রামের আসন থেকে বিপুল ভোটাধিক্যে আওয়ামী লীগ প্রার্থীকে পরাজিত করে জয়ী হয়েছিলেন। আবার তারপরে আবার বাংলাদেশ হওয়ার পরে যে নির্বাচনটা হয়, সেখানেও তিনি বিপুল ভোটাধিক্যে নির্বাচিত হয়েছিলেন। আদিবাসীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় নেতা ছিলেন সবচেয়ে জনপ্রিয় নেতা সেই সময়। হ্যাঁ। এবং তার সঙ্গে আমার পরিচয়ের মধ্য দিয়ে আমি অনুভব করেছি যে একটা জনগোষ্ঠী ছোট হতে পারে সংখ্যায়, অল্প হতে পারে, কিন্তু কি বিশাল মাপের নেতা এই জনগোষ্ঠী জন্ম দিয়েছিল। এম এল লারমার সঙ্গে কথাবার্তা বলার পরে আমি এটা খুব অনুভব করেছিলাম। হ্যাঁ, আমাকে এত উনি মুগ্ধ করেছিলেন তার কথায়, সবকিছু মিলে, মানে এটা আমি কখনোই তাকে, মানে তার ওই আমার ওই স্মৃতি থেকে এগুলো মুছতে পারি না। আরো অনেকের সঙ্গে তো আমার কথা হয়েছে, আরো অনেক নেতা আছে। আমি এখানেও মওলানা ভাসানীর মতো নেতারও তো আমি কাছাকাছি গিয়েছি, আরো অনেক নেতাদের আমি দেখেছি। এম এন লারমা, হ্যাঁ, উনি মানে পার্বত্য চট্টগ্রামের মওলানা ভাসানী বলা যেতে পারে, বা তার চেয়েও বেশি উনি মানে এক অর্থে জনপ্রিয়। কারণ এখানে তো আরো নেতা ছিল, মুজিব ছিল, সরোয়ার্দী ছিল তার আগে, হ্যাঁ, এরা ছিলেন এখানে। মওলানা ভাসানী ছিলেন। মওলানা ভাসানী মুজিবের চেয়েও বড় নেতা একসময় ছিলেন, কিন্তু পরে তো মুজিবের জনপ্রিয়তা বেড়ে গিয়েছিল। আর যেটা এম এল লারমা, তার সমতুল্য কোনো নেতা পার্বত্য চট্টগ্রামে ছিল না, আমি অন্তত জানতাম না। তো তার সঙ্গে কথা বলে আমি খুব মুগ্ধ হয়েছিলাম। আর এরা খুব, ওই পার্বত্য চট্টগ্রামে তখন ওই 72-এ আমার যখন তার সঙ্গে কথা হয়, তখন ওখানে অভিযান চলছিল, বাংলাদেশ সরকারের অভিযান, তার পুলিশের। এটা নিয়ে আমরা আলোচনা করেছিলাম হ্যাঁ, যে বিডিআর দিয়ে মুজিবের আমলে আদিবাসীদের উপর ভয়ঙ্কর অত্যাচার সে সময় হয়েছিল, সেখানে হতো। তো এম এল আমার খুব চেয়েছিলেন যে আমরা সবাই মিলে একটা যৌথভাবে তাদের, আমরা আন্দোলন করবো, যৌথ, ওনারাও করবেন, আমরাও করবো, যৌথভাবে রাজনৈতিক আন্দোলন করে তুলবো। তো মওলানা ভাসানীর কাছে তো
তাদের একজন প্রতিনিধিকে আমি নিয়ে গেছিলাম এক সময়, রূপায়ণ দেওয়ান। হ্যাঁ। তো সেটা তো আমি বলেছিলাম এর আগে যে রূপায়ণ দেওয়ানকে পরিষ্কারভাবে মনোয়ার হোসেন আসলে নিজের অপারগতায় প্রকাশ করেছিলেন, হ্যাঁ, যে লাভ হবে না, মুজিব কিছু শুনবে না, আওয়ামী লীগ কোনো কথা শুনবে না। দুঃখ করছিলেন, কারণ তখন তো তাদের বাঁচা মরার প্রশ্ন, গ্রামের পর গ্রাম উচ্ছেদ করছে বাঙালিরা গিয়ে, সেটা পুলিশ বিডিআর, বিশেষ করে বিডিআর থাকতো, পুলিশও ছিল। তো পুলিশ বিডিআর এদের সাহায্য নিয়ে, সশস্ত্র এই বাহিনীর সাহায্য নিয়ে ঝাঁপিয়ে পড়ছে পল্লীগুলোর উপরে। তো এমএল লারমা আমাকে খুব বলেছিলেন, আমাকে বেশ করে উনি খুব বলতেন যে আসলে আমরা যৌথ হয়ে কিছু করি, হ্যাঁ। আর ওনাদের চাওয়া ছিল, সর্বোচ্চ চাওয়া ছিল স্বায়ত্তশাসন, পার্বত্য চট্টগ্রাম স্বায়ত্তশাসন। এটা আমি তো কোনো সমস্যাই দেখতাম না। সবসময় আমি তাদের স্বায়ত্তশাসন দাবির প্রতি আমি সহানুভূতিশীল ছিলাম, সবসময়। কালে তাদের সঙ্গে আলোচনা হতো, তখন আমি তাদের জিজ্ঞেস করতাম, আপনাদের কোনটা দরকার? আপনারা মনে করেন স্বাধীনতা চান, বিচ্ছিন্নতা, নাকি স্বাধীনতা বাঙালির থেকে মানে আলাদা হয়ে স্বাধীনতা চান, নাকি স্বায়ত্তশাসন চান? আমাকে বলতেন ওনারা, আমরা এই ব্যাপারে অনেক নিজেরা অনেক আলোচনা করেছি, আমরা স্বায়ত্তশাসন চাই, আর কিছু না, ওই হলে আমরা খুশি হব, আর তাতে আমাদের লাভ। আমরা যদি আপনাদের সঙ্গে থাকি একটা রাষ্ট্রের ভেতরে, তাতে আমাদের লাভ হবে। তখন এই পূর্ববাংলার স্বাধীনতা প্রশ্নটা আসতো আর কি। তারা স্বাধীন পূর্ববাংলার ভেতরে থাকতে চাইতো, স্বায়ত্তশাসন নিয়ে এর বেশি চাওয়া তাদের ছিল না। স্বাভাবিক, হ্যাঁ, আমি মনে করি যে তাদের অধিকার, ন্যায্য অধিকার। অবশ্যই সেটা মনে করি, এখন আমি তো মনে করি। তো মানবেন্দ্র লারমারও সেটি চাওয়া ছিল। এরপরে তো যে অত্যাচার শুরু হলো, ওই তো জাতীয় নেতা, এবং তার কি বলবো, এত গুণ আমার কাছে মনে হতো তার ভিতরে ছিল। কথাবার্তা আমি যেটা বুঝেছিলাম, আমার তো তার সঙ্গে একাধিক দিন কথা হয়েছিল। তো তার যে উনি তখন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নির্বাচিত প্রতিনিধি, ওই সংসদ সদস্য হিসেবে এই এমপি হোস্টেল থাকতেন। ঢাকার যে আগারগাঁ যে সংসদ ভবন আছে, আবাসিক এলাকা, সেখানে থাকতেন। আমি এখানেই তার আমার যোগাযোগটা মানে দেখা হয় তার ওখানে গিয়ে। পাহাড়িরাই আমার বন্ধুরাই নিয়ে গেছে সেখানে, তাদের মাধ্যমে গিয়েছিলাম, আলাপ হয়েছিল, প্রোগ্রাম করে আলাপ হয়েছিল। তো খুব চেয়েছিলেন যে আমরা একটা একসাথে আমরা আদিবাসী এবং বাঙালিরা মিলে, হ্যাঁ। তো তখন তো কমিউনিস্ট রাজনীতি থেকে তো আমি বিচ্ছিন্ন, মানে আমাকে তো প্রথম দিকে 72 সালের প্রথম দিকে কমিউনিস্ট রাজনীতি বহিষ্কার করেছে, মানে পার্টি বহিষ্কার করেছিল আমার ভিন্ন মতের জন্য, বক্তব্যের জন্য। তারপরে ন্যাপ তো তখন মানে আদমরা অবস্থা, কমিউনিস্টরা ন্যাপে নাই, কমিউনিস্ট 72-এ, হ্যাঁ। এবং 71-এর পরে কমিউনিস্টরা ধ্বংস হয়ে যাচ্ছিল, যে বিভিন্ন স্বাধীন এলাকা যেগুলো করেছিল যুদ্ধের সময়। 71-এর স্বাধীনতা যুদ্ধের ভেতরে তাদের যে এলাকাগুলো করেছিল, মুজিব বাহিনী ঝাঁপিয়ে পড়লো, কারণ এরাও হচ্ছে যে এলাকা রক্ষা করতেই হবে, এগুলো আরো একটা আলোচনা হয়, হ্যাঁ। কিছুর কথা বলেছি সামান্য কিছু, এগুলো আলোচনা হওয়া দরকার। এরা রক্ষা করবে এলাকা, স্বাতন্ত্র্য রক্ষা করবে, ওইগুলো পার্টির এলাকায় রক্ষা করে রাখতে হবে। একটা রাষ্ট্রের মধ্যে কি আরেকটা রাষ্ট্র করা যায়? মুজিব এলাও করবে কেন? আওয়ামী লীগ চাইবে কেন যে আরেকটা রাষ্ট্র এখানে থাকুক স্বাধীন সত্তা নিয়ে? তাদের আর্মি থেকে হয়েছে কি হয়েছে, সেনাবাহিনীরাও গঠন করেছিল কমিউনিস্টরা, এই আর কি যুদ্ধ, পাল্টা যুদ্ধই চলছিল। তো সেই সময় আমি বলেছিলাম, মানে এমএল লারমাকে বলেছিলাম যে আসলে আমরা আমাদের দিক থেকে বাঙালি আপনার জন্য কিছু করতে পারবে না, এরা ধ্বংস হয়ে যাবে, যারা আপনাদের জন্য কিছু করতে পারতো না এখন যুদ্ধের মধ্যে রয়ে গেছে গোয়ার্তমি করছে। আমি এটা গোয়ার্তমি মনে করতাম, অনেক সময় তো পিছু হটতে হয়,
রণকৌশল। হ্যাঁ, রণকৌশল থাকে তো, সে অনেক পিছু হটতে হয়, সবসময় যুদ্ধের সামনে যেতে নাই, এগিয়ে যেতে নাই। মিলিটারি সায়েন্সের কথায় আছে, যে সেনাপতির যুদ্ধে পিছু হটতে জানে না সেই সেনাপতি যুদ্ধ জয় করতে পারে না। পিছু হটা মানে পরাজয় না, কিন্তু অনেক সময় পিছু হটতে হয় শক্তিকে রক্ষা করার জন্য, সময় নেওয়ার জন্য, এগুলো করতে হয়। এরা করবে না। গোয়ার ছিল, গোয়ার গোবিন্দ। আমাদের দেশের যে বামপন্থী কমিউনিস্ট যারা তখন চীনপন্থী হয়েছিল, এগুলো গোয়ার গোবিন্দ ছিল, বুঝতে চাইতো না। যাকে তাই আমি বলেছিলাম যে আসলে সব ধ্বংস হয়ে যাবে, এরা কিছু করতে পারবে না, আপনাদের জন্য তো প্রশ্নই ওঠে না, ওরা নিজেরাই বাঁচবে না। আর ন্যাপের ওই অবস্থা নাই, কারণ ন্যাপের শক্তি ছিল কমিউনিস্টরা। কমিউনিস্ট ন্যাপ ছেড়ে যুদ্ধে চলে, ন্যাপ বাদ দিয়েছে বলতে পারো, যুদ্ধ করছে তখন তারা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে। তো নাই, এরা তো ন্যাপে নাই। ন্যাপের কিছু খুচরা কমিউনিস্ট অল্প স্বল্প, আর কিছু কমিউনিস্ট ভাবাপন্ন বা তাদের প্রভাবিত বামপন্থী কিছু লোক ছিল, যারা তখন, এরা তার যুদ্ধ ওইভাবে করেনি। বেশিরভাগই ন্যাপে যারা ছিল তারা বেশিরভাগই যুদ্ধের মধ্যেও নিষ্ক্রিয় ছিল, চুপচাপ ছিল, কোনো কোণঠাসা হয়েছিল, পিঠে ভারতে পালিয়েছিল, কেউ আত্মসমর্পণ করে, মানে গা বাঁচিয়েছিল সেই সময়। ওগুলো কিছু করার সুযোগ তখন ছিল না তাদের। তো সেই সময় তেমন কিছু করার, মানে ন্যাপ যে কিছু করবে, একটা শক্তি মেরুদণ্ডহীন প্রায় একটা পার্টি, একে ভাসানির এক ইয়ে দিয়ে কি হবে। তো আমি সেটা তাকে বলেছিলাম। তো যাই হোক, তো আমি তার মধ্যে আসলে খুব বিরাটত্ব দেখেছিলাম। উনি জননেতা, মহান নেতা। মহান নেতা, তবে অনেক অগ্রণী, শিক্ষায় চেতনায় অনেক অগ্রণী ছিলেন। সত্যি কথা বলতে কি, আমি এই যে তার সম্পর্কে একটা লেখা পড়ছিলাম একটা জায়গাতে, আমি এটা পুরো পড়ে শুনেছি, খুব সামান্য, আমার কাছে এত ভালো লেগেছে। এই তার উপরে আলোচনা বিষয়গুলো যখন মাথায় আসে তখন চিন্তা করি, এই যে CHTVanguard.com-এ পাওয়া যাবে। 14 সেপ্টেম্বর 2021-এ তার সঙ্গে বলা হচ্ছে, তার কথা মৃদু একেবারে, মানে আমি আশ্চর্য হয়েছি এটা পড়ে। আমার মনের কথা, তার কথা মৃদু, কণ্ঠস্বর গভীর, আচার ব্যবহার অমায়িক, ভদ্র ও নম্র। এর চেয়ে আর এত সুন্দরভাবে একটা মানুষকে মানে কোনোভাবে ওদের তোলা যায় না। মানে অসাধারণ, আমার কাছে মনে হচ্ছে অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন একটা মানুষ। তো আমি খুব চিন্তা করি, যখন তার সম্পর্কে যখন চিন্তা করি, আমার খুব অবাক লাগে, একটা ক্ষুদ্র জনগোষ্ঠী কি করে এত বড় এক নেতাকে জন্ম দিতে পারে। আমাকে খুব অবাক করে এটা। তিনি একসময় যুদ্ধের সিদ্ধান্ত নেন আত্মরক্ষার জন্য, শেষ রক্ষার জন্য, এবং 72 সালে, হ্যাঁ, কিন্তু মানে তাকে সিদ্ধান্তটা কার্যকর করতে প্রধান সময় নিয়েছিলেন। আমি তো আর অত যোগাযোগ রাখিনি, তখন আমি পার্টির সঙ্গে নাই, বিচ্ছিন্ন। ন্যাপও আমি করি নাই সে সময় সেইভাবে, কারণ ন্যাপের সেই সময়কার রাজনীতি নিয়ে আমার দ্বিমত ছিল। আমি পছন্দ করিনি, যেটা নিয়ে আলোচনা হওয়া দরকার। এবং সেই সময় মানে একটা পর্যায়ে আমি বলবো ন্যাপ সাম্প্রদায়িক কিছুটা রাজনীতির দিকেও ঝুঁকেছিল, এবং ভাসানিও তার জন্য দায়ী। তো এসব কারণ আমি পছন্দ করিনি। তাহলে কমিউনিস্ট পার্টিও নাই, ন্যাপও নাই, আমার কি থাকে। আমি তার রাজনীতি মহলে আর আমি জীবন জীবিকার নিয়ে আমি বেশি ব্যস্ত থাকতাম। হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে বেশি ভাবনা ছিল, যে কারণে ওইভাবে রাজনীতিতে আর সক্রিয় থাকতে পারিনি। জীবন জীবিকা এগুলো নিয়ে বেশিরভাগ সময় ব্যস্ত থাকতে হতো। আর হচ্ছে পুনর্মূল্যায়ন চিন্তা করতাম। এখন আমরা পার্বত্য চট্টগ্রাম
প্রসঙ্গে পুনরায় ফিরি এবং এমএল লারমার প্রসঙ্গ। হ্যাঁ, এমএল লারমা যুদ্ধ করেছিলেন ঠিক, কিন্তু ভারতের অধীনস্থ হওয়ার জন্য তিনি যুদ্ধ করেন নাই। এবং আসলে এটা খুব স্পষ্ট বলা মানে করা দরকার, এমএল লারমা কিন্তু আমাদের যুগে যে বামপন্থী প্রজন্ম আমরা যারা ছিলাম 60-এর দশকে, এখন তিনি তাদেরই একজন, আমাদের কাছাকাছি চিন্তাধারা ছিল। তিনি স্বাভাবিকভাবে তার জনগোষ্ঠী নিয়ে মানে চিন্তা বেশি করতেন, এটি স্বাভাবিক। এবং আমরা বাঙালির চিন্তাই তো করেছেন, বাঙালি স্বাধীনতা, তারা স্বাধীন রাষ্ট্র নিয়ে চিন্তা বেশি করতাম, যেখানে আদিবাসীদেরও সম্মানজনক অবস্থান থাকবে, এটা তো আমরা চিন্তা করতাম। তাদের স্বাধিকারের প্রশ্নকে আমরা গুরুত্ব দিয়ে চিন্তা করতাম। তো স্বাভাবিকভাবে এমএল লারমা কারো দাসালু দাস হওয়ার জন্য উনি যুদ্ধ করেন নাই, স্বাধীন মানুষ ছিলেন। এবং এটা খুব লক্ষণীয় যে তার হেডকোয়ার্টার, সদর দপ্তর যেটা ছিল শান্তি বাহিনীর, সেটা উনি কখনোই ভারতে নেন নাই। তার হেডকোয়ার্টার থাকতো পার্বত্য চট্টগ্রামের ভেতরে। এবং প্রীতি কুমার চাকমা যে দলত্যাগী ছিল, তাদের ভারতের রয়ের নির্দেশের যে রয়ের যে স্টেশন চিফ আগরতলার ছিল, তার নির্দেশে সে তো হত্যা করে, মান্দন নারায়ণ লারমাকে তার দলবল নিয়ে, তার সঙ্গে কিছু লোক রয়ের নির্দেশে প্রীতি কুমার চাকমারাই মানবেন্দ্র নারায়ণ লারমাকে হত্যা করেছিল। তো সেই এরা কারো, আমি প্রীতি কুমার চাকমার যে অভিযোগের কারণগুলো আমি শুনেছি, পড়েছি, ওদের বক্তব্য ছিল যুদ্ধকে সর্বস্থায়ী করতে হবে, ভারতের সাহায্য নিয়ে, সর্বজন সাহায্য নিয়ে, এবং ভারতে যোগ দিতে হবে। এমএল লারমা এই চিন্তার বিরোধী ছিলেন। তিনি দীর্ঘস্থায়ী গেরিলা যুদ্ধে বিশ্বাস করতেন, আর পার্বত্য চট্টগ্রামের যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, হ্যাঁ, তারা চেয়েছিলেন। এখন যুদ্ধের মধ্যে আর কি ডেভেলপমেন্ট হয়েছে আমি বলতে পারবো না এত কিছু, কিন্তু আমি মোটামুটি এইটুকুই জানি, এই দুটো পয়েন্ট সম্পর্কে আমার জানা আছে। হ্যাঁ, এটা ঠিক যে তিনি যুম্ম জাতি চেতনার প্রবক্তা, অর্থাৎ পার্বত্য চট্টগ্রামে যতগুলো জনগোষ্ঠী আছে, পাহাড়ি জনগোষ্ঠী, তাদের সবাইকে নিয়ে তিনি একটা অভিন্ন জাতিসত্তা গঠনেরও স্বপ্ন দেখতেন। নাম দিয়েছিলেন জুম থেকে জুম্ম জাতি। হ্যাঁ, জুম্ম জাতির অবিসংবাদিত নেতা ছিলেন। হ্যাঁ, তিনি এমএল লারমা, তাকে স্বপ্নদ্রষ্টা বলা যেতে পারে। আচ্ছা, জুম্ম জাতি গঠনের, যে জাতি এখনো ওইভাবে রূপ নেয়নি, কিন্তু রূপ নেওয়ার দিকে, এরকম একটা জাতি গঠনের স্বপ্ন উনি দেখতেন পার্বত্য চট্টগ্রামে। স্বপ্নদ্রষ্টা মানুষ তো, এইটা ছিল তার ভেতরে। বাঙালিদের সহ যাত্রী হিসেবে চিন্তা করতেন। এই জাতিসত্তাকে তিনি মনে করতেন বৃহত্তর বাঙালি যে জাতি আছে, তাদের সঙ্গে মিলে তারা একটা অভিন্ন রাষ্ট্র গঠনের স্বপ্ন দেখতেন। অন্তত আমার সঙ্গে যখন তার কথা হয়েছিল, তখন তো এরকম চিন্তাটা তার ছিল। যুম্ম জাতির চিন্তাটা তার কিছুটা আগে থেকেই সম্ভবত ছিল, অর্থাৎ পাকিস্তান আমলে, কিন্তু এটা শেপ নেয় আর কি, উনি এটাকে অনেকটা রূপ দেন চিন্তার ক্ষেত্রে, আলোচনা লেখায়, আমি যতদূর জানি সেটা 70-এর দশকে। উনি যখন মানে অস্ত্র ধরার দিকে গিয়েছিলেন, কিংবা ধরছিলেন বা ধরেছিলেন, এরকম একটা পর্যায়ে। এত কিছু আমি তখন তো তার সঙ্গে আমার যোগাযোগ ছিল না, বলতে পারবো না। পরবর্তীকালে শুনেছি, পড়েছি তার সম্পর্কে, তার বক্তব্য সম্পর্কে পড়েছি, চিন্তা সম্পর্কে পড়েছি কিছুটা তাদের সম্পর্কে। আমি তো এমনি 1 বছরের মতো চট্টগ্রামে ছিলাম, এটা তো জানো তুমি। তো ওখানে কাজও করেছিলাম একটা প্রতিষ্ঠানে। তো এখন তার মধ্যে ছিল ওই যে একটা, উনি ভারতের দালাল হতে রাজি হন নাই। আচ্ছা, যে কারণে তাকে ভারত তাকে হত্যা করিয়েছে। মানেটা কি? ভারত থেকে হত্যা করেছে, এই হলো ভারত।
যার মধ্যে এতটুকু প্রসারতা নাই। হৃদয়ের যে এটা প্রসারতা যেটা দরকার, একটা বৃহৎ জাতি, বৃহৎ রাষ্ট্রের এটা থাকতে হয়, অনেক কিছুকে অ্যাকোমোডেট করতে পারতে হয়। আমরা বাঙালি, এখানকার বাঙালি মুসলমান, ছোট্ট মনের, ছোট্ট জায়গার, ছোট্ট মনের জাতি, জনগোষ্ঠী, এদের কথা আলাদা। আমাদের সমস্যা থাকতে পারে, ভারতের কেন সেই সমস্যা থাকবে? ভারতের মনে হয় ছোট হবে কেন? যে তারা এমএল নার্মার মতো একজন নেতাকে সহ্য করতে পারে না। কি করতো সে? পার্বত্য চট্টগ্রাম স্বাধীন করে তারপরে নাগাল্যান্ড, মিজোরাম সবগুলোকে বিচ্ছিন্ন করে ফেলতো ভারত থেকে। এইভাবে কি জাতি গঠন হয়? না রাষ্ট্র গঠন, বৃহৎ রাষ্ট্র রক্ষা করা যায়? কিছু করা যায় না এইভাবে। যাই হোক, এইটা ভারত কি জিনিস এটা আমাদের বুঝিয়েছে আরো বেশি। ৭১ আমরা যুদ্ধ করতে যদি ভারতের আশ্রয় নিতাম, আওয়ামী লীগকে তো ওরা পেলে পুষে রেখেছে, আমাদের তো খতম করে দিত। কারণ আমরা ভারতবর্ষ ব্যাপী বিপ্লবের স্বপ্ন দেখতাম। মনে করতে প্রথমে বাংলাদেশে 2 বাংলায় বিপ্লব হবে, তারপরে সেই বিপ্লব সমগ্র ভারতব্যাপী ছড়িয়ে পড়বে। হ্যাঁ, এগুলো আমরা আলোচনা করতাম, তো গল্প করতাম এক সময়। আমার তো মনে আছে, কিছু সবাই এগুলো করতো না, কিন্তু এই চেতনাটা আমাদের ভেতরে ছিল। আসলে আমরা তো মানবতাবাদী এক অর্থে, সমস্ত মানব জাতি নিয়ে ভাবতাম। সেখানে কতগুলো পর্যায়ে নিয়ে চিন্তা করতাম। হ্যাঁ, যে ছোট্ট জাতি, তারপর বৃহৎ জাতি, তারপর সমগ্র মানব জাতি। এভাবে আমাদের চিন্তাটা এগোতো স্বাভাবিকভাবে। মানে আমরা যেখানকার মানুষ সেখান থেকেই তো শুরুটা করব। অবশ্যই অবশ্যই সেখান থেকেই শুরুটা করতে হবে। হ্যাঁ, একটা কোথাও থেকে তো শুরু করতে হবে। সে শুরুর জায়গায়, যেমন আমার ক্ষেত্রে এটা ছিল পূর্ববঙ্গ। হ্যাঁ, মানবেন্দ্র নার্মার ক্ষেত্রে সেটা ছিল পার্বত্য চট্টগ্রাম। এটি স্বাভাবিক হবে, এটি স্বাভাবিক। তারপর একটা বৃহৎ জায়গাটাতে সবাইকে একীভূত করতে পারতে হয় বিভিন্ন পর্যায়ে। সেই দৃষ্টিভঙ্গি যদি কোনো জাতির বা জনগোষ্ঠীর নেতৃত্বের না থাকে, প্রথমে তো নেতৃত্বের মধ্যে আসতে হবে, তারপর না সেটা ছড়িয়ে পড়বে জনগোষ্ঠীর ভিতরে, জাতির ভিতরে। না তো ওই মানে সমাজ বা জাতি বা নেতৃত্ব কি ভূমিকা রাখতে পারে, কি রাখতে পারে, তাদের দিক কি হতে পারে, কতটুকু হতে পারে? এই জন্য আমার মনে হয় যে এমএল নার্মার এই যে তার মৃত্যু 1983 সালে, তার যে করুণ মৃত্যুটা হলো এইভাবে, ওনাকে হত্যা করেছিলেন মনে হয় প্রীতি কুমার চাকমার নেতৃত্বের লোকজন, খাগড়াছড়িতে। এবং ওনাকে হত্যার পর তো মনে হয় শান্তি বাহিনীর হেডকোয়ার্টার তো ইয়েতে নেওয়া হয়েছিল, পরে এগুলো হয়েছে। পরে তখন তো চলে গেছিল। হ্যাঁ, এখানে আর ওইভাবে রাখতে পারেনি সন্তু নার্মারা, পারেন নাই ওইভাবে। এটা বিরাট ধাক্কা না, ভীষণ ধাক্কা। একটা নেতৃত্ব, সন্তু নার্মা তো মারা যেত ওখানে, পালিয়েছিলেন। আমি এগুলো তো শুনেছি, পড়েছি। যখন প্রীতি কুমারের দল আক্রমণ করে, তখন তো এমএল নার্মা তো মারা গেলেন, নিহত হলেন। সন্তু নার্মা মারা যেতে পারত, বেঁচে গেছেন। খুব কোনোরকম বেঁচে যাওয়া আর কি, নইলে গোটা নেতৃত্ব ধ্বংস হয়ে যেত, অথবা প্রীতি কুমারের হাতে চলে যেত। যেটাই হোক, ভারতের পরিকল্পনা বা ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের পরিকল্পনা হয়তো বাস্তবায়িত হতো। আর এ প্রসঙ্গে আমার কি বলবো, এই যে বাংলাদেশ লজ্জা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা, পুলিশের ভূমিকা, বিডিআর এর ভূমিকা, এগুলো যখন পার্বত্য চট্টগ্রামে যখন শুনি, পড়ি, এগুলো পড়েছি তো অনেক, শুনেছি। আমিও কিছু কিছু পড়েছিলাম, যে একটা পড়েছিলাম যে এক জায়গায় সম্ভবত 2006 সালে একটা প্রকাশ হয়েছিল রিপোর্ট। এখানে আইন শৃঙ্খলা বাহিনী নাকি মানে এক দাদির কাছ থেকে তার 9 মাসের শিশুকে ছিনিয়ে নিয়ে হত্যা করেছে। মানে আমি মনে মনে চিন্তা করছি যে যে কাজ একসময় পাকিস্তান সেনাবাহিনী আমাদের সাথে করতো, সে একই কাজ তো আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী আমি বলবো আরো বেশি করেছে। পাকিস্তান তো সময় পায়নি 9 মাস। হ্যাঁ 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 হ্যাঁ। আর এরা এই শান্তি চুক্তির আগ পর্যন্ত 72 থেকে
97 পর্যন্ত। 97 পর্যন্ত, 97 2 ডিসেম্বর পর্যন্ত এই কাজ করেছে। তারপরেও হয়েছে কতগুলো গণহত্যা হয়েছে ওখানে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমি বিভিন্ন সময় লেখার চেষ্টা কিছু কিছু করেছি, কিছু লিখেছিলাম। তার মধ্যে একটা লেখা তুমি পড়তে পারো, ইয়েতে বঙ্গরাষ্ট্রে আছে। আচ্ছা বঙ্গরাষ্ট্র, ওটা হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কোলন অশ্রু আর রক্তে লেখা নাম, প্রবন্ধটার নাম। এটা ওই গ্রন্থাগার বিভাগে গেলে, আচ্ছা, বঙ্গরাষ্ট্র ওয়েবসাইটের হ্যাঁ, গ্রন্থাগার বিভাগ। গ্রন্থাগার বিভাগের রাজনীতি বিষয়ক গ্রন্থে সম্ভবত আছে এই লেখাটা। আচ্ছা এটা হলো ওই যে ওই ধর্ম ও সেই তত্ত্বের জাতাকলে বাঙালি জাতি, এটা হচ্ছে গ্রন্থ। আর প্রবন্ধটার নাম হলো পার্বত্য চট্টগ্রাম অশ্রু ও রক্তে লেখা নাম। 1996 সালের এটা লেখা। আচ্ছা এটা সেই সময় প্রকাশিত হয়েছিল সমাজ চেতনা নামে একটা পত্রিকায়। আচ্ছা এটা বঙ্গরাষ্ট্রে আছে। এই ধর্মশ্রেণী তত্ত্বে জাতাকলে বাঙালি জাতি গ্রন্থটা বদ্বীপ প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। বদ্বীপ তো শেখ হাসিনা শেষ করে দিয়েছে, তার পুলিশ ধ্বংস করেছে, সমস্ত কিছু বই টই তছনছ করেছে, প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে সিলগালা করে। হ্যাঁ, তো এখন আর ওটা ওই ওয়েবসাইট বঙ্গরাষ্ট্রে দেখতে হবে, বঙ্গরাষ্ট্র.net।